পড়তাম, আমি যদি এখন এই প্রজেক্টে না সুযোগ পেতাম কি করতাম? জাস্ট আমার জায়গায় নিজেকে ফেলে দেখুন। আমি পড়াশোনা করছিলাম, গ্র্যাজুয়েশন আমার শেষ হয়ে যেত, ঠিক। এবার আমি কেমিস্ট্রি পড়ে নিশ্চয়ই রাজমিস্ত্রি মাটি কাটতে পারতাম না, নিজে গায়ে লাগতো। সবাইকে একটা দেখানোর চেষ্টা করতাম আমি অনেক শিক্ষিত, কিন্তু ভেতরে নিজেই ডিপ্রেসড আর ফ্রাস্ট্রেট হতাম, কারণ আমি তখন মার্কেটে শিক্ষিত বেকার। বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়াতাম, সবাইকে বোঝাতাম মন দিয়ে পড়াশোনা করে নাম্বার তোলো, নিজেরই মনে মনে ডাউট চলতো আমি তো কিছু করতে পারি না, হ্যাঁ কি না? লাস্ট পর্যন্ত সরকারি চাকরির সাইকেল নিয়ে সেই ছোটবেলায় ক্লাস 10-এ যে সাইকেলটা পেয়েছি, সেই সাইকেলটা নিয়ে ওই সরকারি চাকরির ফর্ম ফিল আপ করতে করতে টায়ার চেঞ্জ হয়ে যেত আর বাবার টাকা শেষ হয়ে যেত, কিন্তু আমার আর চাকরি পাওয়া হতো না, হ্যাঁ কি না? হতো? কারণ আমি যেই বাড়ি থেকে উঠে এসেছি, বাবা লোকের বাড়িতে কাজ করে, মামা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেসো হচ্ছে ছোট্ট একটা ভুসিমাল দোকান আছে, পাড়া পড়শি হচ্ছে বলে মদখোর, আর হাউসওয়াইফ হচ্ছে, যারা হাউসওয়াইফ বৌদি কাকিমা আছে তারা হচ্ছে আলোচনাখোর। এর চর্চা ওর, তার চর্চা ওর, সেই পরিবেশ থেকে এসেছি। তাহলে ওই পরিবেশ থেকে এসে, ওই পাড়া থেকে বেরিয়ে আমি যদি এই প্রজেক্টের না সুযোগ পেতাম, তাহলে এখনো পর্যন্ত আমার সেই বন্ধুটার মতো স্ট্রাগল করতাম, ভেতরে ডিপ্রেশন নিয়ে, একটা ফ্রাস্ট্রেশন নিয়ে প্রত্যেকদিন ঘরে খেতে বসে টর্চার সহ্য করতাম, যেটা আমার বন্ধু সহ্য করছে, যদি না এখানে আমি সুযোগ পেতাম, তাই কি না? হয়তো অনেক সহজে আপনারা এখানে কিছু টাকা দিয়ে অ্যাডমিশন করে গেছেন আর ভাবছেন যে হচ্ছে কি বলে কোনো ব্যাপার নয়, কিন্তু এই সুযোগটা পাওয়ার জন্য জীবনের 22 বছরের অশান্তি, 22 বছরের অত্যাচার, 22 বছরের সমস্যা, 22 বছরের কম্প্রোমাইজ, 22 বছরের স্যাক্রিফাইস, 22 বছরের সমস্যা যখন হচ্ছে 100% টপ নচ লেভেলে পৌঁছে গেছে আর সহ্য করতে পারছি না, সেই রকম টাইমে অচেনা মানুষের হাত ধরে স্মার্ট ভ্যালুর ছাদের তলায় আমি আসার সুযোগ পেয়েছিলাম। তার জন্য প্রথম দিন 11,000 টাকা দিয়ে জয়েন করার পরে একটা দিন যায়নি যেই দিন মন দিয়ে ট্রেনিং নিইনি, যেই দিন রোজগার করার চেষ্টা করিনি, যেই দিন ফাঁকি মেরেছি, যেই দিন হচ্ছে উল্টাপাল্টা কিছু করেছি। একটাই চেষ্টা ছিল যে হচ্ছে এই যে পরিবারের প্রবলেম, এই যে অশান্তি, এই যে কম্প্রোমাইজ জীবন, এই যে মায়ের সাথে হচ্ছে বাবার আর যুদ্ধ, কিছু একটা করে যাই করে হোক রোজগার করে নিজের পায়ে দাঁড়িয়ে যেতে হবে, যাতে এই সমস্যাগুলো জীবন থেকে বেরিয়ে যায়। তো সেই জায়গা থেকে শুরু হয়েছিল স্মার্ট ভ্যালু 2016 সাল থেকে। 2016 সাল থেকে স্মার্ট ভ্যালু শুরু হয়েছিল। আমি নিজে মনে মনে প্রাউড ফিল করি যে বাকি ছেলে মেয়েদের মতো ভাগ্যিস আমি হচ্ছে মধ্যবিত্ত পরিবারে জন্মাইনি, এমন একটা সংকট পরিবারে জন্মেছিলাম যেখানে হচ্ছে খাওয়ার নিয়েও টানাপোড়া ছিল, যেখানে হচ্ছে ঘুরতে যাওয়া নিয়ে টানাপোড়া ছিল, যেখানে হচ্ছে জামা কাপড় নিয়েও টানাপোড়া ছিল। তার জন্য প্রত্যেকটা মুহূর্তে নিজের মধ্যে একটা জ্বালা ফিল হতো যে কিছু একটা করতে হবে। কিন্তু যেখানে আমি স্মার্ট ভ্যালুতে জয়েন করার প্রায় 6-7 মাস পরেই এই চেয়ারে বসে বসে ট্রেনিং নিতে নিতে ডিসিশন নিয়ে ফেলেছিলাম করতে হয় করার মতো করে করব। প্রথমে 3-4 মাস 6-7 মাস ট্রেনিং নিতে আসতাম, কিছু বুঝতে পারতাম না, মাথার উপর দিয়ে চলে যেত, কারণ যেই পরিবেশ থেকে উঠে এসেছিলাম, ছোটবেলায় অনেক স্বপ্ন ছিল, বাট যত বড় হয়েছিলাম স্বপ্ন হচ্ছে শেষ হয়ে গিয়েছিল, স্বপ্ন ছোট হয়ে গিয়েছিল এবং একটা সময় স্বপ্ন ধোঁয়াশা হয়ে গিয়েছিল। জীবনে প্রথমবার স্মার্ট ভ্যালু ট্রেনিং নিতে এসে আমি সেই ছেলে জীবনে যে ভাবতো সরকারি চাকরি করব, তারপরে সরকারি চাকরি যখন পাওয়া যায়নি, যে ভাবতো একটা কোম্পানি চাকরি করব, সেই স্মার্ট ভ্যালু ট্রেনিংকে এই কারণে ভালোবাসতে শুরু করেছিল, যেই দিন হচ্ছে স্মার্ট ভ্যালু তার নিজের গল্প না বলে বলেছিল তোমার জীবনে স্বপ্ন কি আছে, এবং বলেছিল তুমি এমন একটা প্ল্যাটফর্ম জানতে অজান্তে পেয়ে গেছো যেখান থেকে তুমি জীবনে যা স্বপ্নগুলো দেখেছিলে আবার দেখা শুরু করে দাও, যেগুলো তোমার ধোঁয়াশা হয়ে গেছে সেগুলো তুমি পূরণ করতে পারো, আর যে স্বপ্নগুলো কোনোদিন দেখোনি সেগুলোকেও দেখা শুরু করে দাও, সেইগুলোও তুমি পূরণ করতে পারো। অন গড 9 বছরে জীবনে হচ্ছে সাইকেল ঠিকঠাক করে চড়িনি, বাট আজকে বুলেট চড়ি, এ স্বপ্ন কোনোদিন দেখিনি, হয়েছে। জীবনে হচ্ছে রিচার্জ নিয়ে মারামারি, ফ্যামিলি থেকে এসেছি, আইফোন ইউজ করি, এটা আমাদের স্বপ্নের জিনিস নয়, হয়েছে।
আমি যদি আজকে সরকারি চাকরি একটা পেয়েও যেতাম, আশা করি আমি আইফোন ইউজ করতাম না, কারণ আপনাদের স্কুলের সব স্যার ম্যাডামরা আইফোন নিয়ে পড়াতে আছে কি? তাহলে এই স্বপ্নটা পূরণ হওয়ার ছিল না, স্মার্ট ভ্যালিতে এসে হয়েছে। জীবনে আমি সেই বাড়ির ছেলে, বুঝে দেখুন যে মেলা দেখতে যেতে মেশিন ভ্যানে নেচে নেচে আর বাম্পার আসলে পড়ে যাওয়ার একটা কাণ্ড কারখানা হতো, বা হচ্ছে ওই আমাদের ওখানে ওই হয় না, ওই 4 চাকার যে ভ্যানগুলো হয়, সেখানে ছাদে উঠে যেতাম, ওই টেকারের ছাদে, বা হচ্ছে ওই সিঁড়িতে ঝুলে ঝুলে যেতাম। তার বাড়িতে যদি 7 লক্ষ টাকার গাড়ি চলে আসে, এটা মিরাক্কেল, হ্যাঁ কি না? তাহলে এই মিরাক্কেল গুলো কিভাবে ঘটছে, আপনার জীবনে কিভাবে ঘটতে পারে জানতে হবে কি না? ইয়েস অর নো? তো জানতে হবে। যদি সিটের হচ্ছে পেটিকে বেঁধে ফেলুন আর সিট দ্বারা সোজা করে বসুন, কারণ আপনি সেই মিরাক্কেল জানতে চলেছেন যেই মিরাক্কেল জীবনে ঘটতো না, বাড়িবার ঘটবে। ইয়েস অর নো? ঘটাতে চাই। তো যখন থেকে আমি শুরু করেছিলাম, একটা জিনিস স্যাররা বলতো, ওই এন্টারপ্রেনিয়ারশিপের কথা। এন্টারপ্রেনিয়ারশিপ আর জবের মধ্যে পার্থক্য কি, একটা জিনিস বলার চেষ্টা করতো, সেটাই আপনাকে শর্টে আমি বোঝানোর চেষ্টা করব, যেটা যদি বুঝতে পারেন আপনার জীবনেও মিরাকেল ঘটতে পারে। ধীরুভাই আম্বানিকে চেনেন? ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে একটা সময় তেল দিত। আচ্ছা বুঝে দেখুন, কয়েকশো বছর ধরে ওই পেট্রোল পাম্পে বাকিরা তেল দিচ্ছে, সবাই কেন রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হয়নি? কোনোদিন ভেবে দেখেছেন? একটা মানুষ পেট্রোল দিতে দিতে ভাবলো আমিও যদি এরকম একটা হয়, আর একটা মানুষ বছর বছর পেট্রোল দিয়ে যাচ্ছে, আলটিমেটলি তার মাথায় এই ভাবনা চিন্তা কোনোদিনই আসেনি যে আমারও যদি এরকম একটা হয়, তাহলে যে পেট্রোলটা দিচ্ছে সে খুব ভালো আছে, তার কষ্ট নেই জীবনে। তাহলে ওই দুটো মানুষের পার্থক্য, ওই দুটো মানুষের মাইন্ডসেট, একটা মানুষকে গরিব করে রেখেছে আর একটা মানুষকে আম্বানি ফ্যামিলি করে দিয়েছে। মাইন্ডসেটের কি পার্থক্য? না, দুটো মানুষেরই জীবনে স্বপ্ন আছে, দুটো মানুষেরই জীবনে স্বপ্ন আছে, বড় হওয়ার ইচ্ছে আছে। ধরুন দুটো গাছ, ঠিক আছে, ধরুন হচ্ছে দুটো গাছ, ছোটবেলায় যখন দেখবেন গাছকে লাগানো হয়, সেই গাছে হচ্ছে কাঠি দেওয়া হয়, জানেন তো? তো ফাইনালি একটা ঝড় এলো, ফাইনালি যখন একটা ঝড় এলো, দুটো গাছই মাটিতে পড়ে গেল। একটা গাছ, দুটো গাছকে আবার কাঠি দিয়ে মালিক যে চাষি সে আবার ভাঙতে এসেছে। একটা গাছ বলছে আমি তোমার ওই কাঠির দমে আমি উঠবো না, নিজের দমেই উঠবো। তাকে অনেকবার বোঝানো হয়েছে যে দেখ, ঝড় বাতাসে তুই কিন্তু মাটিতে মিশে যাবি, মরে যাবে। ও বলছে মাটিতে মিশিয়ে মরে যাই হয় হোক, উঠলে তো নিজের দমেই উঠবে। আর একটা গাছ, সেও শক্তপোক্ত হতে চায়, কিন্তু সে মাথায় বুদ্ধি কাটালো, স্মার্ট তো সেই গাছটা, তো বুদ্ধি কাটালো যে ঝড় এলে মাটিতে মিশে যাব, এত কষ্ট হবে, তার থেকে কিছুদিন উঠে নেই, তারপরে হচ্ছে কাঠি ছেড়ে দেবো। তো ফাইনালি আবার কিছুদিন পরে এরকম ঝড় এলো, সেই গাছটা আবার মাটিতে পড়ে মিশে গিয়েছে, যে হচ্ছে কাঠিহীন। আর একটা গাছ, সেও হচ্ছে কি বলে পড়েছে। তো ফাইনালি আবার চাষি এসে এই গাছটাকে বোঝাচ্ছে যে হচ্ছে দেখ, এইবার কাঠি বেঁধে নে, নইলে পরের বারে পুরো মরে যাবে। আর সেই গাছ তো আগে থেকে রেডি ছিল, আমাকে বাঁধবে, কাঠি সারায় উঠবো। তো তার কাঠি বাঁধলো, এ সেই জেদ ধরে বসে আছে, আমি কাঠির দমে উঠবো না। তো ফাইনালি কিছু বছর পরে কি কাণ্ড হলো শুরু। ফাইনালি কিছু বছর পরে, কাঠির একটা লিমিট আছে, এই গাছটা এমন বড় হয়েছে কাঠি ওর উপরে যাচ্ছে না। ফাইনালি কিছু বছর পরে একটা বিরাট বড় ঝড় এসেছে। এই ঝড়ে যে কাঠিওয়ালা গাছ, সে পুরো শিকড় সহ উঠে গিয়েছে। আর যে কাঠিহীন নিজের দমে উঠছিল, তার তখন নিচে পর্যন্ত অনেক শিকড় গজিয়ে গেছে। তার এত 2-3 বার ঝড় সহ্য করে তার ভেতরে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ কিভাবে করতে হয়,
কিভাবে হচ্ছে ওই ঝড় এলে কি কোন অ্যাঙ্গেলে নিজেকে বাঁচাতে হয় সেগুলো মোটামুটি শিখে গিয়েছে। তো ফাইনাল যখন ঝড় এলো ও উপড়ে গেল, আর এ তখন এত নিচে পর্যন্ত চলে গিয়েছে, উপড়ানো তো দূরের কথা, ওর নিচে আবার লোক ঝড়ের আশ্রয় নিতে এসেছে। বুঝতে পেরেছেন? তো মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি এটাই বলছে, একটা মানুষ ছোট 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 কষ্টকে বেঁচেছিল, আর একটা মানুষ ছোট ছোট মজাকে বেঁচেছিল। একটা মানুষ টেম্পোরারি কষ্টকে বেঁচেছিল, আর একটা মানুষ টেম্পোরারি মজা করাকে বেঁচেছিল। একটা মানুষ হচ্ছে কি বলে পার্মানেন্ট জীবন সেট করে নিল, আর একটা মানুষ যে টেম্পোরারি মজা করছিল সে পার্মানেন্ট জীবনে উবড়ে চলে গেল, মানে কষ্ট পেয়ে। সেম দ্যাট আমাদের জীবনে যদি আমরা লাগাই, কিরকম লাগাই, যে জীবনে তো অনেক কিছু করার ইচ্ছে আছে, কিন্তু এইবারে যে সরস্বতী পূজাটা আছে ওটা একটু মানিয়ে নি, তারপরের বার থেকে পুরো সিরিয়াস হয়ে যাবে, টেম্পোরারি মজা। স্যার জীবনে আমিও তো চাই আপনাদের মতো একটা গাড়ি হোক, কিন্তু 14ই ফেব্রুয়ারি ছাড়তে পারবো না, টেম্পোরারি মজা। স্যার সবই বুঝতে পারছি, কিন্তু ওয়ার্ল্ড কাপটা দেখতে দিতেই হবে, ওই টেম্পোরারি মজা। বুঝতে পেরেছেন? তো এই স্মার্ট ভ্যালুতে ছেড়ে দিন এই গোটা পৃথিবীতে। বুঝে দেখুন, সবাই জন্মেছে মায়ের পেট থেকে, একই না? সবাই জন্মেছে মায়ের পেট থেকে, সবাই জন্মেছিল জিরো হিসেবে। তাহলে বুঝে দেখুন, কেউ মৃত্যুর আগে কেন এত ধন সম্পত্তি তৈরি করে নেয়, যেটা হচ্ছে তার 14 পুরুষ খেয়েও 14 পুরুষ শেষ করতে পারে না। আর আমাদের পরিবারে কেন এরকম ঘটনা ঘটে, যেটা প্রত্যেকদিন আনে সেটা প্রত্যেকদিন শেষ হয়ে যায়, কম্প্রোমাইজ চলে সারা জীবন। সবাই তো মায়ের পেট থেকেই জন্মেছে, একই না? সবাই তো জন্মানোর সময় উল্টে এরকম চাপ করে খেয়েছে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা একটা ডিসিশন নেওয়াতে। একটা মানুষ ছোট 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 টেম্পোরারি মজাগুলোকে করতে করতে, বিয়ে বাড়ি, সরস্বতী পুজো, একটু পাড়ায় ডিজেতে ডান্স, একটু ওয়ার্ল্ড কাপের ম্যাচ, একটু ওই যে আইপিএল আসবে আইপিএল এর ম্যাচ, দিদির বিয়ে, ঠাকুমারকেও বিয়ে করাচ্ছে। বুঝতে পেরেছেন? ঠাকুমার বিয়ে, ঠাকুমার মুখে ভাত, দাদুকে বিয়ে করাচ্ছে, মানে পৃথিবীর যত রকম মজা হয়। একটা স্টুডেন্ট কি করে, ক্লাস 10 বছর বয়স থেকে 30 বছর পর্যন্ত করে। বুঝতে পেরেছেন? ওই জায়গায় সচিন হয়ে যায় কারা, যারা হচ্ছে 10 বছর বয়স থেকে একটা ডিসিশন নেয়, ক্রিকেটটা খেলাবো, ক্যারিয়ারটা করবো, যারা জীবন মজা করবে। ওই জায়গায় একটা বিরাট কোহলি কেন হয়, কারণ যখন বাকিরা হচ্ছে ভ্যালেন্টাইন ডে মানাচ্ছিল, ক্রিকেট খেলছিল, হ্যাঁ কি না? যখন বাকিরা ফ্রি ফায়ার খেলছিল, শাহরুখ খান তখন হচ্ছে অ্যাক্টর হওয়ার জন্য স্ট্রাগল করছিল, ইয়েস অর নো? যখন হচ্ছে বাকিরা নাটক করছিল, জীবনে মজা করছিল, বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন ওরা জীবনে হচ্ছে ক্যারিয়ার করার জন্য স্ট্রাগল করছিল। ওরা করলো স্ট্রাগল 10 বছর, 5 বছর, বাকি 40 বছর, 50 বছর, 60 বছর ভালো থাকবে কি থাকবে না? আপনি কি করলেন? আপনিও সেম ভাবে মায়ের পেট থেকে বেরিয়েছেন, আপনার কাছেও কিছু না কিছু অপরচুনিটি এসেছে। বিরাট কোহলির কাছে ক্রিকেট এসেছিল, ঐশ্বর্য রায়ের কাছে অ্যাক্টিং এসেছিল, আজকে হচ্ছে কি বলে যারা ওমেন ক্রিকেটার তাদের কাছে ক্রিকেট এসেছিল, আমাদের কাছে স্মার্ট ভ্যালু এসেছিল জীবনে আকাশে ওড়ার জন্য, হ্যাঁ কি না? তো এই স্মার্ট ভ্যালু আসার পরে একটা ছেলে জীবনে এই চেয়ারে বসে ডিসিশন নেয়, যা জীবনে হয়েছে হয়ে গেছে, এবার থেকে আগামী 5 বছর, 7 বছর, 10 বছর আমি সময় ইনভেস্ট করব অনেক কঠিন ভাবে নিজের ক্যারিয়ারের জন্য, এবং নিজের ক্যারিয়ারের জন্য যত রকম ভাবে কঠিন হতে হয়, যাই কষ্ট করতে করে নেব। সেই ছেলেটা আগামী 10 বছর, 12 বছর পরে গিয়ে সে স্মার্ট ভ্যালুতে লিডার হবে। আর একটা ছেলে 30 বছর পরে বিয়ে করার পরে স্ট্রাগল করা শুরু করবে। তো আপনাদেরকেও ডিসিশন নিতে হবে, 5 বছর কষ্ট, 50 বছর মজা। বুঝেছেন না? 5 বছর টেম্পোরারি মজা, আর 50 বছর পার্মানেন্ট কষ্ট। ডিসিশন একটা নিন। আমি একটা বেসিক জিনিস বুঝেছিলাম যে আমি এমবিবিএস হতে চাই, এমবিবিএস হতে পারবো না, কারণ 70 লক্ষ টাকা নেই। যদি 70 লক্ষ টাকা লোন নিয়েও ডাক্তার হয়ে যায়, আমি চাকরি পাওয়ার পরে আমার বছরের ইনকাম মাসে 50,000, বছরে 6 লক্ষ টাকা,
70 লক্ষ টাকা লোন, বছরে হচ্ছে কি বলে 6,30,000 টাকা। মানে আমি ডাক্তার হয়ে লোন নিয়ে ডাক্তার হলাম, মাইনে পাবো 6 লক্ষ টাকা বছরে, আর লোন শুধাতে হবে 9.99% ইন্টারেস্টে 6,30,000 টাকা। মানে 30,000 টাকা মাইনাসে আছে, হ্যাঁ কি না? তাহলে আমার দ্বারা ডাক্তার হওয়া সম্ভব নয়, তো আঁকলামও মারতে চাই না। আমার দ্বারা সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়, কেন? কারণ হচ্ছে কি বলে 1000টা 2000টা পদ ছাড়ে, আর সে কবে দয়া করে একটা ভ্যাকেন্সি ছাড়বে। মানে কি, ধরো একটা মানুষ ক্যারিয়ার করতে চাইছে, অপশন কি, এক চাকরি করতে পারে, নইলে ব্যবসা করতে পারে, নইলে ট্যালেন্টের উপর ক্যারিয়ার করতে পারে, হ্যাঁ কি না? এইবার বুঝে দেখুন, আকলামি আমি কবে থেকে বন্ধ করা শুরু করে দিয়েছি। কেন? স্মার্টফোনে মন দিয়ে করেছিলাম, এবং আজকে জীবনে আমার বয়স 30, বাড়িও আছে, গাড়িও আছে, বুলেটও আছে, আইফোনও আছে, লক্ষ টাকা অ্যাকাউন্টে সেভিংসও আছে। মানে লোক যেটা সারা জীবনে করে, আমি সেটা 30 এর মধ্যেই করে ফেলেছি, এবং জীবনটাকে ফাটাফাটি ভাবে এনজয় করছি। বছরে 4টা ন্যাশনাল ট্রিপ, 2টো বিদেশ যাত্রা, এই বয়স থেকে যদি হয় তাহলে বুঝে দেখুন 35 বছর 40 বছর যখন আমরা কি জীবনে মজা করব, হ্যাঁ কি না? কেন? কারণ একটা ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে ক্যারিয়ার যদি করতে হয় করার মতো করে করব। আকলাম আমরা বন্ধ করে দিয়েছিলাম। এখানে আসার আগে পর্যন্ত আমার টার্গেট ছিল এক গভর্নমেন্ট জব, এক মেডিকেলে যাব। প্রথম কথা, মেডিকেলে যাওয়ার জন্য টাকা লাগবে, আমার টাকা নেই, হবে না। তাহলে ওটা নিয়ে সময় নষ্ট করে মাথা ব্যথা করে লাভ নেই। দ্বিতীয়ত, গভর্নমেন্ট জব। আজকে সরকার কবে দয়া করে একটা ভ্যাকেন্সি ক্লিয়ার করবে? আপনি প্রচুর ট্যালেন্টেড, আপনার তবে গভর্নমেন্ট জব হয়ে যাবে? সরকার দয়া করলে যে আমি একটা ফর্ম ছাড়বো, তোমরা অ্যাপ্লাই করো। সে যদি বলে আমি ফর্ম ছাড়বো, সে ধরো হচ্ছে কি বলে 10 বছর ফর্ম ছাড়বো না, কি হবে? 10 বছর বেকার চলে যাবে না? আপনি 10 বছর ধরে আশা করে বসে আছেন। মানে আমি যদি চাকরি করতাম তাহলে কারো দয়ায় একটা ফর্ম পেতাম। এবার ধরুন আমি খুব ভালো করে লিখেছি, ঠিক আছে, আচ্ছা, যে খাতাটা কাটছিল সে হয়তো তার বইয়ের সাথে ঝগড়া করে 90 জায়গায় 60 দিয়েছে, হতে পারে না? আপনি কি খাতা চেক করতে যাবেন, স্কোর চেক করতে যাবেন? কিন্তু চেক তো করা উচিত, কিন্তু আমরা কি চেক করতে যাব? সে হয়তো 90 জায়গায় 60 করলো। মানে আমার ভাগ্য ডিপেন্ড করছে কার উপর? কিছু লোকের উপর। সে যদি ঘেঁটে দেয়, ভবিষ্যৎ ফুল ঘেঁটে যায়। এবার ধরলাম সে ঠিক নাম্বার দিলাম, চাকরিটা পেয়েও গেছে। কালকে আমি বসের সাথে একটু তর্ক করলাম, বললো তুমি বেরাও, তোমার সাসপেন্ড করে দিলাম। বলতে পারে কি পারে না? তাহলে ফর্ম পাওয়া থেকে শুরু করে, পরীক্ষার নাম্বার থেকে শুরু করে, চাকরি পাওয়া থেকে শুরু করে কোনোটাই সিকিউর না। আজকে পেয়েছি, কালকে লাথি মেরে বের করে দিতে পারে, হ্যাঁ কি না? তাহলে এমন একটা কিছু করতে হবে যেটা আমার নিজের দমে হবে, কেউ লাথি মেরে আমাকে বের করতে পারবে না। তাহলে সেটা ট্যালেন্টের উপর হতে পারে। ট্যালেন্টের উপর যদি করি, ছোটবেলা থেকে এই শুনছিলাম আইপিএল এ হচ্ছে একটা ছেলে 35 বলে 100 করেছে, পুরো ওয়ার্ল্ড রেকর্ড করে দিয়েছে। তার নাম হচ্ছে বিহারের একটা ছেলে, ওই বৈভব সূর্যবংশী বলে। তো আমি দুঃখ পাইনি সে কত ভালো খেলতে পেরেছে। আমি কেন দুঃখ পাইনি? কারণ তার বাবা তাকে 4 বছর বয়স থেকে ক্রিকেট খেলাচ্ছে। আর আমার বাড়িতে আমি যখনই হচ্ছে কি বলে একটু খেলতে যেতাম, কি খেলতে যেতাম? ক্রিকেট। কি খেলতে যেতাম? গুলি, বোঝেন? কাঁচের গুলি খেলতে যেতাম, সালাই তাস। ওরা খেলে না, আমি খেলছি, এরকম মারতে হয়, সালাই তাস খেলা হয়। আর কি? আরে সেই যে এরকম করে দাগ টানে, এরকম বলে থাকবে, সবাই বের হবে, খেলতে হবে। সেটা কি খেলা যেমন ছিল? হ্যাঁ, কি? আরে সেই যে এরকম করে সোজা যাবে, হ্যাঁ, ওই রকম কিছুটা হবে। আমি জানি, এখনো বুঝতে পারেননি? পেনটা করে ডেকে দিতাম। আচ্ছা, কি অবস্থা! এই দেখুন, আরে এই খেলাটা আপনারা খেলেননি? এই যে খেলা, এই হচ্ছে খেলা। এইখানটা হচ্ছে একদম থাকবে আর বাকিটা ঘেরবে, বুঝেছেন? আরে বুঝতে পারেন না এখনো? এই ঘরগুলো পেরিয়ে যেতে হবে। এখানে হচ্ছে একটা লোক ঘেরবে, এখানে একটা লোক ঘেরবে। খেলেছেন আপনারা? আমি খেলেছি। এবার আমি যে ট্যালেন্ট বা খেলার উপর দিয়ে কিছু একটা হবো,
সেদিকে বল খেলতে গেছি, মা বলছে কাঁথাগুলো তোর বাবা কাছে কাঁথা নিজেরাতে আয়। এপাশে আমি ধরেছি কাঁথা, আমার মা পাশে নিজেরাতে, আমিও কাঁথার সাথে ঘুরে যাচ্ছি। বুঝতে পারছেন ব্যাপারটা? হয়নি কারোর সাথে এরকম? আমার সাথে তো বিরাট হয়েছে। একটু হচ্ছে কি বলে সেদিকে খেলতে গিয়েছি, জ্বালানিগুলো কাটবে কে? আর জ্বালানি কাটবে, নারকেল গুড়াবি আর নারকেলের ডাঁটাগুলোকে ঠিক করে দিয়ে আয়। কি ভাই গান করবো কি ডান্স করবো কি খেলবো বলুন তো? বাবা মা এটা এইগুলোকে ভাবতো এগুলো কিছু নয়, এইসব কাঁথা নিগড়াবি আর নারকেল ডাঁটা কাটবি, এইগুলা করবি আর করবি কিছু একটা হয়ে যাবে। তাহলে পড়ে আমাদের লাস্ট চান্স কি ছিল? জব, হ্যাঁ কি না? তাহলে গভর্নমেন্ট জব পাওয়া যদি 100% মধ্যে আপনাকে পার্সেন্টেজ বলি, কত শতাংশ পাওয়া সম্ভব? আপনার কত মনে হয় আজকের মার্কেট? হ্যাঁ 20-30, আপনাদের কত মনে হয়? 20-30 মনে হয়? তো আমার তো পুরো মনে হয়েছিল, আমি তো এত ট্যালেন্টেড বস নয়, আমার মনে হয়েছিল এই 2-3%। এবার যদিও একটা পেয়ে যায়, ঠিক আছে, যদিও একটা পেয়ে যায় 30,000 করে মাসে, 12 মাস কাজ করব, চাকরি করব, আপনি 20-30% যদি জব পেয়ে যান, আপনি নিশ্চয়ই হচ্ছে এক্ষুনি পেয়ে যাবেন না, পেলে 35-36 বয়স পর্যন্ত লড়তে হবে, তাই কি না? তাহলে 25 বছর চাকরি করব, তাহলে হিসাবে কত দাম আছে? 3,60,000 ইনটু 25 মানে হচ্ছে 90 লক্ষ। কত? সারা জীবনের ইনকাম। বুঝতে পারছেন কি পারছেন না? তাহলে এই 90 লক্ষ টাকা আমি যদি জব পেয়েও যাই, সারা জীবনের ইনকাম, এর মধ্যে কি আছে? হেলথ আছে, এর মধ্যে ফুডিং আছে, ট্রাভেলিং আছে, লাইফস্টাইল আছে, এর মধ্যে হচ্ছে এডুকেশন আছে, এর মধ্যে ওয়াইফ মানে ফ্যামিলি আছে। তাহলে স্বপ্ন কোথায় আছে? তাহলে আমি আলটিমেটলি ডেইলি ওখানে গিয়ে 8 ঘন্টা করে পরিশ্রম করলাম, জীবনের 60 বছর পর্যন্ত, একদিক থেকে টাকা এলো আর একদিক থেকে টাকা বেরিয়ে গেল, শুধু খেতে, জামা কাপড় পরতে আর গাড়ি ভাড়া খরচা করতে, ওষুধ খরচা, এডুকেশন পেছনে, হ্যাঁ কি না? তাহলে এখানে তো আমার স্বপ্ন পূরণ হওয়া সম্ভব নয়। তো এখান থেকে আমি একটা জিনিস পুরো ফুল ক্লিয়ার করলাম। ফুল কি ক্লিয়ার করলাম? দ্বিতীয়, তাহলে আমি বিজনেস করতে পারি। এবার ধরো বিজনেস করব, কোথায় বিজনেস করব? ধরো মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি বিজনেস করবেন, ধরলাম আপনাকে ডিস্ট্রিক্টগুলো আমি বলে দিচ্ছি, এই ডিস্ট্রিক্টের কোথায় আপনি বিজনেস করবেন ভেবে নিন। ধরলাম বিজনেস করব, স্মার্ট ভ্যালু না অন্য কিছু, কি রকম? আমার কাছে এক্সপেক্ট করা যাবে না যে আমি খুব ভালো ছবি আঁকতে পারি, এটাই বুঝে নিতে হবে পশ্চিমবঙ্গের ম্যাপ। মনে হচ্ছে যে কুকুর যে হাটটা ধরে সেটা, এটাই পশ্চিমবঙ্গের ম্যাপ। বুঝেছেন? বুঝেছেন? এই পশ্চিমবঙ্গের ম্যাপে এখানে রয়েছে পূর্ব মেদিনীপুর, এখানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, এখানে রয়েছে বাঁকুড়া, এখানে রয়েছে পুরুলিয়া, এখানে রয়েছে সাউথ 24 পরগনা, এখানে রয়েছে উত্তর 24 পরগনা, এখানে রয়েছে নদিয়া, এখানে রয়েছে বীরভূম, এখানে রয়েছে বর্ধমান, এখানে রয়েছে মুর্শিদাবাদ, এখানে রয়েছে মালদা, এখানে রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, এখানে রয়েছে উত্তর 24 পরগনা, এখানে রয়েছে জলপাইগুড়ি, সরি এখানে দার্জিলিং, এখানে জলপাইগুড়ি, এখানে কোচবিহার। এটা হচ্ছে ম্যাপ। বুঝতে পেরেছেন না? বুঝতে পারলেন না? তো এই হচ্ছে ম্যাপ। আপনি ধরো বিজনেস করবেন পূর্ব মেদিনীপুরে, ঠিক আছে, তমলুকে, 30,000 টাকা রোজগার করবেন মাসে বিজনেস করে। এবার 30,000 টাকা রোজগার করতে গেলে আগে 30 লাখ টাকা তো ইনভেস্ট করতে হবে না? সেই টাকাটা কি আছে? নেই। ধরলাম আপনার কাছে টাকা আছে, আপনি ইনভেস্ট করেন। এবার আপনি বলুন পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রামে কি বিজনেস বাকি আছে যেটা আপনি নতুন করে খুলবেন, আপনার চলবে? কি বাকি আছে বলুন তো? চা দোকান খুলবেন, সব মোড়ে চা দোকান আছে, নিয়ম খুলবেন, সব জায়গায় আছে, টিউশন আছে, আপনি যা খুলবেন তার আগে থেকে আছে, হ্যাঁ কি না? মানে আপনি যদি খুলেও ফেলেন, আপনাকে মিনিমাম আগে 10 বছর হচ্ছে কি বলে লসে চলতে হবে, মানে 10 বছর কোনো ইনকামের আশা নেই, হ্যাঁ কি না? তো সেই জায়গায় আমি স্মার্ট ভ্যালুতে কি দেখলাম? স্মার্ট ভ্যালুতে যদি ওই 10 বছর দিতে পারি, তাহলে কি ঘটনা ঘটতে পারে? 10 বছর দিলে কি ঘটনা ঘটতে পারে? প্রথম বছর আমি কি মানলাম? প্রথম বছর হচ্ছে আমি 8টা স্টেপ মারলাম, আমার রোজগার হলো 60,000 টাকা। 16টা স্টেপ 1,20,000 টাকা। 32 স্টেপ 3,40,000 টাকা। 64 স্টেপ 6,80,000 টাকা, মানে প্লাটিনাম।
তারপরে হচ্ছে কি বলে 100 স্টেপ 12 লক্ষ টাকা, তারপরে হচ্ছে 160 স্টেপ 18 লক্ষ টাকা। এটাই মেনটেন করব 1 2 3 4 5 6। তো এই রকমই 18 করে যায়, আর বাড়তে হবে। তাহলে 10 বছরে আপনি যদি দেখতে যান কত টাকা ইনভেস্ট, কেউ 25,000 টাকা দিয়েছি, কেউ 20,000 টাকা, কেউ 15,000 টাকা, তাই তো 10 বছর 1 কোটি টাকা উঠলো কি উঠলো না? উঠলো তো। স্মার্ট ভ্যালু আপনার জন্য এই পশ্চিমবঙ্গের এই প্রত্যেকটা জায়গায় সেন্টার আর বিজনেসের পুরো লাইসেন্সিং সেটআপ করে রেখেছে, হ্যাঁ কি না? কি নিয়ে কাজ করছি? এআই। কত টাকা এআই এর ফিজ? 23,499 টাকা। কালকে কোর্সটা দিয়েছে, দেখেছেন আপনারা? ওই কোর্সটা বাইরে করতে 75,000 টাকা, ঠিক কি না? আমার দরকার নেই। পশ্চিমবঙ্গে টোটাল আছে 12 কোটি মানুষ। কত? 12 কোটি মানুষ। তো আমার দরকার নেই 12 কোটি মানুষকে। আমি যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে 100 জন করে এআই বা হচ্ছে হেলথ বা হচ্ছে এগ্রিকালচার বা হচ্ছে বিউটি কেয়ারের উপর সারা বছরে 100টা, ওটা সারা বছরে যদি 100 খানা করে ডিডি ব্যবস্থা আমি করে দিতে পারি, যেমন নিয়ম তমলুক থেকে টাকা নিচ্ছে, ঝাড়গ্রাম থেকে টাকা নিচ্ছে, মেদিনীপুর থেকে টাকা নিচ্ছে তো কেক খাইয়ে। তো আমি কিভাবে টাকাটা নেবো? সে ইনভেস্ট করে কেক খাইয়ে টাকা নিচ্ছে, স্মার্ট ভ্যালু আমার বিজনেসের জন্য ইনভেস্ট করছে, আমি এআই শিখিয়ে টাকা নেবো। বুঝেছেন না? বুঝতে পারলেন না? আমি এআই শিখিয়ে টাকা নেবো, আমি হেলথের জন্য টাকা নেবো, আমি এগ্রিকালচারের জন্য টাকা নেবো। স্মার্ট ভ্যালু তার টাকা নিয়ে জিনিস দিয়ে দেবে, আমার অ্যাকাউন্টে পেমেন্ট পাঠিয়ে দেবে, ঠিক আছে? তাহলে 20 খানা ডিস্ট্রিক্টে সপ্তাহে 5টা করে ডিডি যাওয়া মানে তাহলে সপ্তাহে কত ডিডি যাচ্ছে? 100টা। আপনি বসে থাকবেন কোথায়? আপনি বসে থাকবেন ঠিক এই জায়গায়। এই জায়গাটা হচ্ছে কলকাতা। কেন কলকাতায় থাকবেন? কারণ বেশি টাকা রোজগার করে পাড়া লোক হিংসা করবে, ছাড়া করে যাবে, এই জন্য কলকাতায় থাকতে হবে। বুঝতে পেরেছেন? তো আপনি কলকাতায় থাকবেন, আপনার হাতে হচ্ছে কি বলে এই যে দাগগুলো আছে, এতে দড়ি বাঁধবেন। জলপাইগুড়ি, কোচবিহার, সাউথ চলে দড়ি বাঁধবেন। জলপাইগুড়িকে বলবেন টাকা পাঠাও, সাউথ 24 পরগনাকে বলবেন টাকা পাঠাও। আপনি বসে থাকবেন কোথায়? কলকাতায়। ব্যাংক ব্যালেন্স বলবে কি বলবেন? একের পরে 7টা শূন্য 10 বছর পরে আপনার অ্যাকাউন্টে দেখা যাবে কি যাবে না? এবার এই যে 25,000 টাকা আপনি মিউচুয়াল ফান্ডে ফেলুন বা হচ্ছে কি বলে কোনো জায়গা কিনুন। 25,000 এর কোনো জায়গা পাওয়া যাবে বলে আমার মনে হয়নি। পাওয়া যাবে? ওই একটা ইনস্টলেশন পাওয়া যেতে পারে, মানে ইনস্টলেশন হচ্ছে ওই জায়গা। তো ওই 25,000 টাকা মিউচুয়াল ফান্ডে ফেলুন বা কোনো এডুকেশনে ইনভেস্ট করুন। 1 কোটি ছেড়ে দিন, 10 লাখ টাকা 10 বছরে উঠবে। একটা লোক হচ্ছে কি বলে 4 লাখ 10 লাখ টাকা দিয়ে বিটেক পড়ে, নার্সিং পড়ে, প্যারামেডিক্যাল পড়ে 10 বছর শুধু খরচা হয় ওই 5 লাখ 7 লাখ টাকা। চাকরি পায় কত টাকা? কত টাকা? কোথায়? ব্যাঙ্গালোর, বাইরে, হ্যাঁ কি না? আর একটা লোক স্মার্ট ভ্যালুতে কোটি টাকা রোজগার করার অপশন পাচ্ছে। একটা বোনাস, গোল্ডের বোনাস 80, প্লাটিনামের বোনাস 1,70,000, 2,60,000। চাকরিতে এরকম বোনাস আছে? তাহলে এবার বলুন, সেই ক্যারিয়ারের জায়গা আমরা লোককে দিচ্ছি, গর্বের সাথে দেওয়া উচিত না ভয় ভয় করে দেওয়া উচিত? লজ্জা পেয়ে দেওয়া উচিত? বুক ঠুকে দেওয়া উচিত? এবার বলুন কত টাকা করে সকলের কাছে নেওয়া উচিত এরকম ক্যারিয়ারের জন্য? কত করে মিনিমাম নেওয়া উচিত? বিটেক নিচ্ছিল 5 লাখ 7 লাখ, নার্সিং 3-4 লাখ টাকা 15,000 এর চাকরির জন্য। আমি কোটি টাকা ইনকামের জায়গা দিচ্ছি, প্রথম দিন থেকে ইনকাম করতে পারবে। কত টাকা ফিস নেওয়া উচিত জয়েনিং এর সময়? কত? আপনি আমাকে দেখুন, আপনি আপনাকে দেখুন, শুভদৃষ্টি হয়ে যাবে। আপনাকে বলছি কত? তাও কম বলা হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? আপনি সে 15,000 টাকা সে দিবেন এরকম থাকে, প্লিজ দেখুন টাকাটা, তুমি দিলেই আমি হচ্ছে অফারে যাব। কে ভাই? লুবো না। তোর ওই 15,000 টাকা দিয়ে কোথায় কি উঠা টোকার উড়া যায়, তোকে লুবো না। আমাকে যদি স্মার্ট ভ্যালু না নিত কি করতাম? কি করতাম? এখানে একটা সুটবুট দেখছেন, এখানে বুঝে দেখুন গামছা আছে, বুঝতে পেরেছেন আমি গামছা পরে আছি। এখানে দুটো ফুটো আছে, আর এখানে হচ্ছে গেঞ্জি আছে লাল কালারের, এখানে 4টা ফুটা, এখানে হচ্ছে কি বলে মাইক, এখানে ফোটা, মাথায় হচ্ছে ঝোলা নিয়ে ঘুরতাম। আপনারা হচ্ছে কি বলে কুর্তা
কেউ যা ভ্যালু দিতেন আমাকেও দিতেন, হ্যাঁ কি না? তাহলে সেই জায়গা থেকে স্মার্ট ভ্যালু আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে যে একটা মানুষকে মাত্র, আপনি ভাবুন যেমন একটা টিচার টিউশন পড়ায়, আপনাকে ক্যারিয়ার করার সুযোগ দেয়, তার জন্য পয়সা দেয়। একটা কলেজের প্রিন্সিপাল আপনার কাছে টাকা নিয়েই পড়াচ্ছে, তো সেম যে স্মার্ট ভ্যালু আপনাকে ওই জায়গাটা দিয়েছে, তুইও হচ্ছে টাকা নিয়ে স্টুডেন্টকে পড়াতে পারবি, এগ্রিকালচার দিতে পারবি, হেলথের সাপ্লিমেন্টে মানুষের শরীর ঠিক করতে পারবি। গর্বের সাথে কাজটা করা উচিত নয়? হার্টের অপারেশন করতে হচ্ছে কি বলে 10 লাখ টাকা লাগে, 2000 টাকার ননি, 600 টাকার ওমেগা করে হার্ট ঠিক হয়ে যায়। ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? ননিতে কাজ করে, আমরা জুস, অ্যালোভেরা, আর এই যে সোপ, টুথপেস্ট, তাহলে যা ইউজ করছি তা কাজ করে, হ্যাঁ কি না? তাহলে গর্বের সাথে করা উচিত। তাহলে এখান থেকে একটা বিজনেস মডিউল আমরা কি তৈরি করতে পারি? আগামী 10 বছরে আমি আছি পূর্ব মেদিনীপুরে, ঠিক আছে? এখানে আমি কি করব? 100 জনের টিম করব। কি করব? বেশি না, পূর্ব মেদিনীপুরে মিনিমাম, পূর্ব মেদিনীপুরে লোক আছে 22 লোক। 22 লোকের মধ্যে আমাকে কত লাগবে? 100। এবার এর কারণ লিস্ট থেকে পশ্চিম মেদিনীপুরে 100, হ্যাঁ কি? এরকম করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার থাকবে কত? 100। তাহলে 10 বছর পরে 20টা ডিস্ট্রিক্টে 5টা করে সপ্তাহে ডিডি, মানে সপ্তাহে 100 ডিডি, সপ্তাহে 100 ডিডি মানে 1 লাখ, মাসে কত হলো? 4 লাখ, বোনাস 2 লাখ, তাহলে মাসে কত হলো? 6 লাখ। আপনি 15-20 হাজার টাকা দিয়ে 6 লক্ষ টাকা রোজগার করার 10 বছরের ইনকাম করার অপরচুনিটি স্মার্ট ভ্যালু দিয়েছে। যতটা হাততালি হওয়ার এটা করা যেতে পারে কি পারে না? আরে চাষিও বাঁচবে, চাষি বাঁচবে না, মানুষও বাঁচবে এবং স্টুডেন্টও বাঁচবে। আপনি বলুন না, আজকে ডেটে যারা গ্র্যাজুয়েশন করছে কি পাবে ওরা? কি পাবে ওরা? জ্ঞান পাবে। আমি জানি আলু দোকানে হচ্ছে জ্যোতি আলুর কাছে গিয়ে বললে হবে আমার কাছে একটা জ্ঞান আছে, আমি জ্ঞান দিচ্ছি। আটা গাছে কোথা বাকি, তারপরে কিছু আমার মনে নেই, সেই একটা দিবে। ফিজিক্সের সূত্র বলছে, কি সূত্র বলছে? E সমান mc স্কয়ার, m ফর মাস। আপনি মাস মানে বুঝতে পারছেন একটা জায়গা দেবে। আমি অনেককে বলে দিতে পারি cos থিটার মান কত আছে, বলবে তুই তো টিচারকে বল যা, সে দেয় কিনা দেয়, তারপরে এখানে আসে। পেট চালাতে গেলে টাকা লাগে, জীবন চালাতে গেলে অক্সিজেন লাগে। অক্সিজেন ফ্রিতে আসবে বা টাকা ফ্রিতে আসবে না, এফোর্ট দিতে হবে, হ্যাঁ কি না? তো টাকা পাওয়ার জন্য আমরা স্মার্ট ভ্যালু পেয়েছি। তো এইবার স্মার্ট ভ্যালু দুভাবে করা যায়, কি 3 ভাবে করা যায়। কিভাবে? এই হচ্ছে 3টা স্তর, ঠিক আছে? প্রথম স্তরের নাম হচ্ছে কি? করব। কি করব? আমি করব। দ্বিতীয়টার নাম কি? করতে হবে, ঠিক আছে? আর তৃতীয়টার নাম কি? করবই। এটা কি? করব মানে কি? স্যার আমি টাকা রোজগার করব মানে কি? টাকা রোজগার করতে চাই, ব্যাপারটা এরকম যে না হলে যে মরে যাচ্ছে এরকম ব্যাপার না, হলেও বাবার কাছে হাত পেতে তো চলেই যায়। কারণ এখানে আমরা অনেক মানুষ আছি, মানুষের 3 রকম চামড়া। একটা মানুষের চামড়া, আর একটা মানুষের স্লিপ কাটা চামড়া, মানে বুঝে নিন কার চামড়া, যার উপর পড়লে সবাই মরে যায়, সে মরে, বুঝেছেন? আর একটা মানুষের হচ্ছে কি বলে মোটা চামড়া, মানে কার চামড়া, বুঝে গেছেন? তো আমাদের বস পাতলা চামড়া ছিল, ঘরের লোককে হাত পাতে খিস্তি দিত। তো আমরা এই করবতে ছিলাম না যে কি রকম আজকে হাত পাচ্ছি খিস্তি মেরেছে, কালকে হচ্ছে কি বলে তো আবার গাল দিয়েছে, আবার তো আবার গাল দিয়েছে, আবার তো, ওরকম ভাই আমরা ছিলাম না। আমরা এরকম পার্টি, তুমি বাবা হও মা হও, গালি দিয়েছো করে দেখাবো, সাদরা মানে এই অ্যাটিটিউড কিসে আছে? করবই আছে। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তো প্রথম 5 থেকে 6 মাস আমি যখন স্মার্ট ভ্যালু যখন ট্রেনিং এ আসতাম, ওই কিছু ভয় প্রথমে থাকে আমাদের, সেই কিছু ভয় আর কিছু মনের প্রশ্ন। কি ভয়? যে আমি বলতে গিয়ে যদি ভুল বলে ফেলি, আমি যাকে বলবো সে যদি কিছু না করতে পারে, সে যদি এসে আমাকে হচ্ছে কি বলে, মানে কি টিকের মাথা তো, সে যদি আমাকে এসে হচ্ছে কি বলে কিছু খারাপ বলে, মানে ভগবান দিয়েছে, তাকে যাই বলবে সব খারাপ। মানে আজকে ঘর থেকে বেরাই যদি ট্রেনটা হচ্ছে কি বলে ওই মেদিনীপুর না গিয়ে হচ্ছে ঘাটশিলা চলে যায়,
এরকম কেউ ভেবেছেন? এরকম ভবিষ্যৎবাণী করা তো কাজটা করতে পারে না, কারণ আগে থেকেই সে হচ্ছে সবকিছু ভেবে যায়। হ্যাঁ কি না? আরে সেই যখন আপনি ভাবছেন, কার জন্য ভাবছেন? নিজের জন্য, তো পজিটিভ ভাবুন না, কারণ যেটা ভাববেন সেটাই তো ঘটবে। কারণ ভেবে দেখুন, জেলের একটা ছেলে সে হয়ে গেছে রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, কিসের জন্য? নেগেটিভ ভাবে না পজিটিভ ভেবে? অবভিয়াসলি পজিটিভ ভেবে। মানুষ হচ্ছে কি বলে, মানুষ হয়ে মানুষ কি করেছে? পৃথিবী গ্রহ থেকে মঙ্গল গ্রহে রকেট পাঠিয়ে দিয়েছে। মানুষই পাঠিয়েছিল কি করে? ভেবে ভেবে ভেবে। আজ থেকে আপনার ভাবনা চিন্তার প্যাটার্নটাকে চেঞ্জ করুন। একটা পরীক্ষা করে দেখা গিয়েছে, একটা গ্লাসে বরফ ছিল আর একটা গ্লাসে বরফ আছে। একটা গ্লাসের বরফকে আপনি ঘরে পরীক্ষা করে দেখতে পারেন, বরফকে প্রচুর আই লাভ ইউ বলেছে, আর একটা গ্লাসের বরফকে প্রচুর গালাগালি দিয়েছে। তো বরফটা মাইক্রোস্কোপ দিয়ে দেখা গিয়েছে ভেতরে স্ট্রাকচারে, মলিকুল স্ট্রাকচার বোঝেন? মলিকুল স্ট্রাকচারে বোঝা গিয়েছে একটা বরফ যাকে গালাগালি দিয়েছিল তার হচ্ছে চিহ্নটা দাঁড়িয়েছে এই বরফে যেরকম খোঁচাখুচি চিহ্ন হয় না, সেরকম চিহ্ন দাঁড়িয়েছে, আর একটা বরফে এক্সাক্ট লাভ চিহ্ন দাঁড়িয়েছে। এটা আমার পরীক্ষা না, সায়েন্টিফিক রিজন। যদি বরফে না করতে পারেন গাছে করবেন, একটা গাছকে কিছু গালাগালি দেবেন, নেগেটিভ বলবেন, তুই বেকার গাছ, তুই জীবনে কিছু করতে পারবি, তোর ফল হবে না, ফুল হবে না, ফালতু। ট্রাই করুন 1 মাস, কত মাস? আর একটা গাছকে বলো ফুল হবে, ফল হবে, তুই ভালো গাছ। এই দেখুন একটা গাছের ফাটাফাটি গ্রোথ হবে আর একটা গাছের গ্রোথ হবে না। তো ডিপেন্ড করছে আমাদের জীবনের গ্রোথটা এই ভাবনা চিন্তার উপর। বলছে আপনি যদি পজিটিভ ভাবতে পারেন, পজিটিভ আপনার সাথে ঘটতে পারে। বুঝতে পারছেন কি পারছেন না? তো যতদিন আপনি ওই কিছু করার আগে থেকেই নেগেটিভ ভাববেন, ততদিন দেখবেন আপনি একা পেছনে পড়ে আছেন, সবাই এগিয়ে যাচ্ছে। আপনিই পড়ে আছেন, বাকি সবাই এগিয়ে যাচ্ছে। এবার একদিন থেকে হয়তো আপনি পজিটিভ ভাবা শুরু করলেন, সেদিন আপনি একা একা করবেন, সবাই এগিয়ে গেছে, কেউ আপনার সাথে নেই। মানে আপনি ক্লাস 1, তারাও ক্লাস 1, 5 এ চলে গেছে, আপনি 1 এ পড়ে আছেন। একদিন আপনার চোখ খুললো, সবকিছু খুললো, আপনি তখন কি ভাবলেন যে আমি না এবার মন দিয়ে করবো, কিন্তু তখন তারা ক্লাস 5 এ চলে গেছে, আপনার বন্ধু বান্ধবীরা, আপনি ক্লাস 1 এ ছোট ছোট বাচ্চাদের সাথে বুড়ো হয়ে করছেন। বুঝতে পারছেন কি পারছেন না? তো বি সিরিয়াস, ভাবনা চিন্তা চেঞ্জ করুন, ক্যারিয়ার চেঞ্জ করুন। তো আমাদের এখন কি টার্গেট মানে অফার কি চলছে? এটা দীঘা। তো দীঘা বলে আমি গুগলে সার্চ করেছি, ঠিক আছে? কি বেরিয়েছে? কালো কালারের সমুদ্রের জল, বুঝেছেন? তারপরে একটা হোটেলের ছবি বেরিয়েছে 749 টাকা। তার হচ্ছে এইরকম একটা মাথা বেডে দিবা আছে, ঠিক আছে? এটা মানে এটা যদি চাপ করা হয় একটা গদি, বুঝলেন? মানে এতটা, মানে সেখানে যদি কাঁচার আপনি খান, বেড ভাগটা ভাগো, আপনি তো ভেঙে যাবেন, এটা কনফার্ম। বুঝতে পেরেছেন? সেই দীঘা সার্চ করে দেখলাম বাথরুমের চারদিকে হচ্ছে ময়লা। সেই দীঘা সার্চ করে দেখলাম তার রুমে প্লাস্টিকের চেয়ার। সেই দীঘা সার্চ করে দেখলাম সেখানে কোনো ওয়ার্ড্রোব কিছু নেই। সেই দীঘা সার্চ করে দেখলাম সে রুমে কোনো এসি নেই। সেই দীঘা সার্চ করে দেখলাম তার উপরে দেওয়াল থেকে কি পড়ে যাচ্ছে, রং পড়ে যাচ্ছে। তো আপনি ভুল করছেন, এটা দীঘা নয়। সেই দীঘা সার্চ করে দেখলাম রাতের বেলা রুটি আর হচ্ছে কি বলে আলুর দম খাচ্ছে। আপনি ভুল করছেন, এটা দীঘা নয়, এটা হচ্ছে হোটেল রাইডলি ইন্টারন্যাশনাল। সার্চ করুন, মোবাইল আছে? করুন সার্চ, সার্চ করুন, সার্চ 1 সেকেন্ডে সার্চ করুন। যদি করতে পারেন করুন, নাহলে করতে হবে তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি সার্চ করুন হোটেল রাইডলি ইন্টারন্যাশনাল, সার্চ করুন। করেছেন? হ্যাঁ, কি দেখিয়েছে দেখুন, সবাই একবার দেখুন, সার্চ করে দেখতে বলছি, দেখুন হোটেল রাইডলি ইন্টারন্যাশনাল, স্যাঁ করে সার্চ করুন গুগলে। আরে ভাই তোরা স্মার্ট যুগের লোক, কি রে ভাই, স্মার্টফোনে কি করছিস? নিচে গেলে ফটো আসবে, এসছে হোটেল রাইডলি ইন্টারন্যাশনাল, কি ছবি এসছে দেখুন, সবাই নিজে একবার দেখুন ভালো করে। ওটা দীঘা এসছে ছবিটা? ইয়েস, এসছে, দেখুন ভালো করে। আপনার গায়ের রং খারাপ হবে, আপনি ভুল ভাবছিলেন ওটা দীঘা। আপনি তো ভাবছিলেন সেই দীঘার কথা যেখানে বাথরুম করে বালি চাপা দিয়েছে, তার উপর কাপড় মেলে হচ্ছে পটল কুচিয়ে পটলের ঝোল আর মাংস ঝোল খেয়ে এসেছিলাম। দীঘাটা সেটার কথা ভাবছেন, এটা দীঘা নয়। দেখেছেন ছবিটা? ইয়েস। তারপরে ছবিটা সরান, দ্বিতীয় ছবিতে যান।
এবার উপরে একটা ভিডিও আছে, দেখুন ভালো করে। ওটা দীঘা, দেখুন ওটা দীঘা। কি ওটা কি দীঘা? নো। আরে কি দেখছেন না, দেখছেন না? ওটা দীঘা। কি বলবেন, দীঘা ওটা? ভাই ওটা থাইল্যান্ড। দীঘা হলে তো আপনাকে ওই সমুদ্রে ঘুরতে নিয়ে যেত, ওটা দীঘা ট্রিপ নয়। দীঘার 5টা টপ 5 স্টারের মধ্যে ওটা একটা। ওটা হচ্ছে হোটেল রাইডলি ইন্টারন্যাশনাল। আমরা কোন হোটেলে দীঘায় যাই? মা অন্নপূর্ণা। হ্যাঁ কি না? ঠিক নয়? কি হোটেলের নাম? দি মুন। দি মুন, হ্যাঁ কি না? এগুলা যাই তো। আপনার কি ওইটা ওইরকম মনে হচ্ছে? তো ওই জায়গাটায় আমরা যাব, আপনারা একবার দেখে নিন ভালো। তাহলে কারা কারা পুরো এবার যাবই। দেখেছেন ছবিটা কি? রুমে গিয়ে একটু দেখে নেবেন ওর বাথরুমটা, ওর রুমটা, ওর হচ্ছে বেডটা, ওর হচ্ছে কি বলে ডিজের জায়গাটা একবার ভালো করে লক্ষ্য করে দেখুন। তাহলে বুঝে দেখুন আগামী 2 সপ্তাহ পরে কেউ না কেউ চলে যাবে, সেখানে কি আপনি যাচ্ছেন? তো আপনাদেরই মতো আজ থেকে প্রায়, আমি যখন কাজ শুরু করেছিলাম আমার প্রথম অফার ছিল দীঘা, আপনাদের 150 বিপি বা 200 বিপি, আমার ছিল 300 মাইলস। ঠিক আছে, আমার ভাবনা চিন্তার কথা আপনাকে বলছি, আমি কিভাবে কোয়ালিফাই করেছি বলছি। আমার ভাবনা চিন্তা এরকম ছিল, আমি মোটামুটি এরকম বাচ্চা ছিলাম, সে শান্তশিষ্ট, ছোটবেলা থেকে কারোর সাথে খুব বেশি মিশতাম না, তার জন্য আমার বেশি লিস্ট ছিল না। এবার 2-4 জনকে ভয় ভয় করে বলেছিলাম, তারা আমাকে জোর খিস্তি দিয়েছে। তো 10-15টা লোককে ইনভাইট করার পরে সেই খিস্তি শোনার পরে আমার মাথায় মরাল অফ দ্য স্টোরি যেটা এসছে, তাহলে যাকেই বলি না কেন সে ওই আমাকে খিস্তি। আমার দ্বারা এই কাজ হবে না, হাম কম্পিউটার শিখেগা ক্যাম্পাসিং লেগা, বুঝেছেন? এই ভাই হবে না আমার দ্বারা, এরকমই ভাবনা চিন্তা ছিল। তো সেই রকমই টাইমে আমি হচ্ছে কি বলে যত ট্রেনিং এ আসতাম, ট্রেনিং এ এসে ট্রেনিং এর কথাগুলো শুনতাম, হাততালি দিতাম, ইয়েস স্যার নো স্যার বলতাম, পালিয়ে যেতাম, কিন্তু ভিতরে চলতো আমার তো লিস্ট নেই, কাকে আর বলবো। ও আমার হবে সে ভাগ্যের আশায় ছিল। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? কিসের আশায় ছিলাম? যদি অন্য স্যার আমাকে একটা স্পিল ওভার দেয় আর তন্ময় স্যারের পায়ে পড়ে যাবো, তুমি আমার অপোজিটে দিয়ে দাও, তাহলে দুদিকে কাজ শিখাবো, আমার ব্যাপারটা দাঁড়াইবে। এইরকম একটা আমি আশা, স্মার্ট হলে দিব্যি বলছি, এরকমই একটা আমি আশায় ছিলাম। বুঝতে পেরেছেন? তো প্রায় 7-8 মাস এরকম করে কেটে গেছে, আমি শুধু আসছি আর যাচ্ছি। এরকম একটা দীঘা অফার করেছে। এবার আমার মাথায় কি চলছে দেখুন, আমার তো আর লিস্ট নাই, যাকে এই বলবো সে তো নাই বলবে। আমি আমার পয়সা রোজগার করে নিজের টাকা যাবো, ঘুরতে ঘুরতে আমি যাবো। কিরকম মাথা, বুঝতে পেরেছেন? নেগেটিভ মাইন্ড। আমার রোজগার করে আমি নিজের পয়সা যাবো, আমি অপারে যাবো কেন? এই আমার মাথায় ঢুকেছে। তো এরকম করে ট্রেনিং নিচ্ছি, সবাই বলছে কে কে যাবে। এবার সবাই হাত তুলছে, চারদিকে দেখছে হাত তুলছে, হাত না তুলে হয়তো খিস্তি মারতে পারে, যেন আমি অল্প করে হাত তুলেছি। মানে কিরকম, এরকম হাত তুলে আমি এরকম করে হাত তুলেছি, এবং মানে নিজের মনে মনে পুরো বলছে 100% ও সবাই যেতে পারবে, আমার দ্বারা হবে না, আমি পারবো না এরকম। তো সেই রকম কন্ডিশনে কি হলো, একটা মিটিং চলছে, আমার আপলাইন মিস্টার মিত্রাবাবু মিটিংটা করছিল। তো সেও তারাও জানতো যে হচ্ছে কি বলে এ করবেনি। এবার সেই দিন মিটিং এ ছবিগুলো দেখাচ্ছিল, এই ছবিগুলো দেখছেন, ওই ছবিগুলো দেখাচ্ছে। তো ছবিগুলো দেখার পরে আমার যেটা মনে হচ্ছে, আমি তখন দাদাকে জিজ্ঞাসা করলাম, মানে কি এখানে নিয়ে যাবে না এটা এমনি দেখা? কারণ দাদা আমাকে দেখাতো এই গাড়িটা কিনবো, তখন তো কিনে নি, বলে এখানেই তো নিয়ে যাবে। বলে তুমি তো আগে থেকে বলো না, আমি তো ভেবেছিলাম কোনো ওই টেম্পুতে করে যে পিকনিক হবে, জানি সেরকম একটা ব্যাপার, কিন্তু এখানে যাবে তুমি ছবি দেখাও না। বলে না এখানেই তো নিয়ে যাবে, তুই ট্রেনিং এ কি কি শুনছো? এইবার মনে 100% এর মধ্যে 25% যাচ্ছে, একটু বুকের ভয়, এখানে নিয়ে যাবে, তাহলে কি লিস্ট আমার আছে? তারপরে আমার মাথায় ঘুরে ফিরে আমি লিস্টটা মানে ও হবে না আমার দেখা। তারপরে ফাইনালি কি হলো, এরকম করে 2 সপ্তাহ চলে গেছে। 2 সপ্তাহ যাওয়ার পরে আমার আপনে নিন্দাবাবু, তারপরে হচ্ছে কি বলে খানবাবু কোয়ালিফাই, আমার টিমের কিছু লোক কোয়ালিফাই, মাঝখানে আমি ডিসকোয়ালিফাই ভেবে ভেবে যাই। আমার ভাইটাও কোয়ালিফাই, মানে আমার ভাই আমার সাথে কাজ করতো, সেও কোয়ালিফাই। আমি একা ধরে নিয়ে বসে আছি, আমার কোনো লিস্ট নাই, হ্যাঁ কি না? তো
তারা বেশ শপিংও চালাচ্ছে, আমাকে আবার ফোন করে করে বলছে আচ্ছা কি কিনবো, কিরকম হাফ প্যান্ট কিনবো। আমার ভাই আবার জিজ্ঞাসা, আমার মনে মনে চলছে সারা তুমি চলে যাবে আর আমাকে জিজ্ঞাসা করে কি হাফ প্যান্ট কিনবো, তুই তোর কিনবি। আবার মিদ্দাও ডাকছে, সেও বলছে শপিং করবো আয়। এদিকে আমার বুকের অবস্থা ফালা ফালা, সে বলছে শপিং করবো আয়। তো শপিং সবাই করছে, আমি তখন মনে মনে বলছি, মানে মনে মনে ভাবছি আচ্ছা আমি যে সেই যেইগুলোকে চাপা দিয়ে আছি, মানে কিছু চাপা দেওয়ার লিস্ট থাকে আমাদের। তো মেয়েকে ফোন লেগেছে, ওই যে বলে না মন থেকে যেটা ভগবান রাস্তা দেয়, তো তার সাথে এক দুদিন কথা বলে তাকে এরকম ইনভাইট করে দিয়েছি, বুঝতে পেরেছেন। এবার এর আগে আমাকে সিনিয়র বলতে চল ইনভাইট করবো, আমি বলতাম সময় নেই, কারণ আমি ভয় ছিল। এরপরে আমি বলছি চলো আমার ডকুমেন্টস উঠবে, সে বলছে সময় নেই আমি দীঘা যাবো। তো একা প্রথমে হাওড়া, তারপরে হচ্ছে কি বলে শিয়ালদা, শিয়ালদা থেকে মুর্শিদাবাদের ট্রেন ধরে গিয়েছি। সে ডকুমেন্ট দিয়েছে বলে টাকা তুই দেবে, কি ডেঞ্জার মেয়েছে। সে দুটা ওই রুটি আর তরকারি খাইয়ে বলছে তুই টাকা দিয়ে দে। তারপরে অনেক সিনিয়রকে রিকোয়েস্ট করে প্রেজেন্টেশন শুনিয়েছি। তাও আর প্রেজেন্টেশনের ঘটনা কি, আমার সিনিয়র আমার প্রতি এত ক্ষিপ্ত ছিল, কারণ প্রচুর জ্বালিয়েছে, যতবার আমাকে বুঝাই গেছে তাকেও একটা নেগেটিভ বুঝে ধরেছে। সে বড় একটা পজিটিভ নিয়েছে, কারণ সে সিনিয়র একটু বয়সে কম ছিল আর বয়সে বড় ছিল। তো এবার তাকে অনেক হাতে পায়ে ধরতে হয়েছে, কারণ দরকারটা আমার ছিল, হাতে পায়ে ধরতে হয়েছে। ধরে তারপরে হচ্ছে কি বলে নিয়ে গেছি। তো ট্রেন মিস, হাওড়া থেকে ধরেছিলাম কাটোয়া। তো কাটোয়ায় গিয়ে হচ্ছে নেমেছি, ঘুমিয়ে গেছি, চোখ খুলছে মুর্শিদাবাদের ট্রেনটা হচ্ছে কি বলে বেরিয়ে গেছে, মানে চোখের সামনে দেখছি বেরিয়ে যাচ্ছে। একটু পরে হচ্ছে কি বলে উঠে জিজ্ঞাসা করছে আচ্ছা সেই শিয়ালদার ট্রেনটা তাহলে এই যে এক্ষুনি গেল, ওই তো পেছনে পড়ছি না দেখা। ট্রেনটা বেরিয়ে গেল, তাহলে কালকে 10টায় পৌঁছাবো কি করে। তারপরে ওখান থেকে কাটোয়া থেকে ট্রেন ধরে রানাঘাট। রানাঘাটে এমন মানে এটা হচ্ছে মরার ঘুম, মানে সেদিনই একদম ঘুম পাইছে। ঘুমানোর নামার কথা ছিল রানাঘাটে, সে লেগেছে ওই রানাঘাট হলেতে, সে কোন গ্রামের ভিতরে লেগে চলে গেছে। মানে নামার কথা ছিল 500 চলে গেছে টমটম, মানে বুঝতে পারছেন কেসটা, সোজা না দিয়ে দিয়ে চলে গেছে। তো রানাঘাট হল থেকে আবার রানাঘাট, সেখান থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে লালগোলা ধরে ফাইনালি ট্রেনে উঠেছি। দেখছি সে মেয়েটা আমাদের পিছনে উঠেছে, আমি সিনিয়র বলে তুমি লুকিয়ে যাও তাহলে দেখে নিবে। তো ফাইনালি আমরা স্টার্টার করে সেখানে প্রেজেন্টেশন করলাম। ওই 500 দিয়েছে, তাকে মিনিমাম 8 বার দিয়েছি বাবা, কারণ দরকার ছিল কার, ওই দরকার থাকলে সবাই সব করতে পারে, হ্যাঁ কি না। তো তাকে 8 বার বুঝালাম, তারও ক্ষতি হয়নি আমারও ক্ষতি হয়নি, ঠিক আছে। কম্পিউটার শিখতেই জয়েন করছে। তাহলে 125 কত হলো 250। আগে থেকে 25 বিপি ছিল 275, বাকি আছে 25। রবিবার দিন 10টার সময় ট্রেনিং এর আসি, কেন 25 বিপি হয়নি, সবাই স্টেজে উঠে হাততালি আমি দেবো। আমি লজ্জায় আজকে যাবো না, মিনিমাম 2 মাস ট্রেনিং আর যাবো না, কারণ আমি পারি না, বুঝতে পেরেছেন। তো সেই রকম টাইমে আমি ঝিলের ধারে বসেছিলাম ওই রাজারগড়ে, একটা ভিকারিনী এসে ভিক্ষা মাগছিল। তো বলছে আমার ব্রেন খারাপ। আমি তখন বললাম তোর ব্রেন খারাপ 5 টাকায় কি হবে, আমার কাছে একটা সলিউশন আছে, তোর ব্রেন 1 মাসে ঠিক হয়ে যাবে। তো একটা এর মতো বাচ্চাকে নিয়ে গেছিলাম, বলছিলাম এ হচ্ছে ডাক্তার, বুঝেছেন, তো আপনার ব্রেন দিন চেক করে দিবে। তো সে একটা পিতল থালা বন্ধক দিয়ে সে ভিখারি 5 টাকা দিতে গিয়ে আমাকে 3500 টাকা দিয়েছিল। তো সেই দিন রাত্রি 8:30টায় ওই ভিপিটা মেরে আমার দীঘা হয়েছিল, বুঝতে পেরেছেন। মন থেকে দিলে হয় না, হয়নি। তো এইরকম ভাবে আমার দীঘা কমপ্লিট করা। তো কমপ্লিট করার একটা কাণ্ড কারখানা হয়েছে। তো ফাইনালি ঠিক হয়েছে কবে, 2 সপ্তাহ পরে নিয়ে যাবে। তো 2 সপ্তাহ পরে কবে, বৃহস্পতিবার, এরকম একটা দিন ছিল রবিবার। আমি মোটামুটি 2 সপ্তাহ কোনো কাজ করি, কেন আগে ঘুরবো তারপরে কাজ করবো, এটা হচ্ছে অসুল। তো 2 সপ্তাহ কোনো কাজ করিনি। তো ফাইনালি ঘটনা কি, ফাইনালি ঘটনা এটাই। তো মঙ্গলবার এসেছে, সব জামা জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আমার মা আমাকে 20 টাকা দিয়েছে দীঘা ঘুরতে, বুঝতে পেরেছেন আমার ডেঞ্জার মা, 20 টাকা নিয়ে নাকি দীঘা, এই বুঝে দেখুন। তো আপনাকে বলেছিল পার্স নিয়ে যেতে হবে না, তুই দীঘা এমনি চলে আসবি। আমি ওই জন্য 20 টাকা নিয়ে গেছি, ট্রেনে করে টিকিট কাটিনি। তো ফাইনালি কালকে বৃহস্পতিবার দিন, আজকে বুধবার। 22 বছর কোনোদিন কোথাও ঘুরতে যাইনি জীবনে। ওই হোটেলে ঘোরা, রাত্রি কাটানোর বিশাল শখ। ক্লাবেও যদি একটু রাত্রি 12টায় থেকে যেতাম, 1টায় ফিরতাম, আমার মা সেদিন সারা রাত দরজা বন্ধ, কোনো ভিতরে ঢোকা যেত না।
এরকম অত্যাচার, বুঝতে পেরেছেন? তো সেই জায়গা থেকে এরকম আশাই ছিল জীবনে কোনো একটা জায়গায় গিয়ে এরকম একটু রিল্যাক্স করব, মজা হবে, হেভি ব্যাপার। তো কালকে সেই দিনটা, যেই দিন সাঁতরা ঘুরতে যাবে, বুঝতে পেরেছেন? রাতের বেলা ঘুমিয়ে আসেন, 10টায় ঘুমিয়েছি, 12টায় ঘুমিয়ে গেছি, ভেবেছি সকাল হয়েছে। আপনারা যদি প্রথমবার হয় বুঝতে পারবেন, আমি তো বুঝতে পেরেছি। কেন? মাথায় চলছে তাড়াতাড়ি উঠে যদি না ট্রেন ধরবে, ট্রেন পালিয়ে গেলে দীঘাটা যেতে পারবে না, কারণ দীঘার একটাই ট্রেন। আর বাসে যাওয়ার পয়সা নেই, 20 টাকা কেউ দীঘাতে যাবে, 90 টাকা। তারপরে 12টায় ঘুমিয়েছি, ফাইনালি 3টায় উঠেছি, স্নান করছি। আমার ঠাকুমা তো কি গালাগালি, কেন? সে বুড়ির ঘুম ভেঙেছে, সে সুগারের রোগী, সে ঘুমের ওষুধ দিয়ে ঘুমাইছিল, ঘুম সে কি খিস্তি, গ্যাসের বাচ্চা, সবার বেটা, এইসব যা হয়। তো এইরকম ঘুরবি আর আমার ঘুম ভাঙালো, এই হচ্ছে আমার ঠাকুমা। তো ফাইনালি ওই চাবি ভেঙে বেরালাম 4টার সময়। 4টার সময় বেরিয়ে গিয়েছি, সকলের আগে স্টেশনে গেছি, তখন অন্ধকার, তারা হচ্ছে কেউ যায়নি, আমি চলে গেছি। কেন? ট্রেন যদি মিস হয়ে যায়। তো প্রায় 2 ঘন্টা এদিক ওদিক ঘুরছি, জিনিসপত্র মোটামুটি নিয়েছিলাম। ওই জিনিসপত্র বলতে কি, প্রথমবার ঘুরতে এলে পয়সা তো নেই, সে গামছা হাফ প্যান্ট এগুলো নিয়ে গেছিলাম। তো বন্ধুরা সবাই এলো, কিছু বন্ধু তো এত চালাক, ট্রেন পিছনে সিটি মারছে, সেরকম ট্রেনকে জানা। আমি ভাই ওরকম অত ওভারস্মার্ট ছিলাম না, সে আবার সেদিক দিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে। তো এরকম করে ফাইনালি ট্রেনে উঠলাম, পেছনের সিটি পড়লো, সামনের সিটি পড়লো, আর আমার জীবনের সিটি ওখান থেকেই শুরু। বুঝতে পারছেন কি পারছেন না? আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, এই পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চুলেও যেমন কিছু একটা ভূতভূতি মেসেজ হচ্ছে, বুঝতে পারছেন? ভূতভূতি কি হয়? মানে যেন কাতুকুতু দিচ্ছে ভিতরে কেউ একটা কোথাও যাচ্ছি, বিশাল আনন্দ হবে, মজা হবে, সব জায়গায় কিরকম একটা হচ্ছে। যদি প্রথমবার এরকম হয়, যদি মেয়েদের প্রথমবার বিয়ে হয়, এরকম হতে পারে। তো এরকম একটা ব্যাপার হচ্ছে, প্রথমবার যাচ্ছি। তো সবাই বসেছে, আমি বসিনি। আমি সেই যে রড হয়, সেই রড ধরে এরকম প্রত্যেকটা স্টেশনে নামছি উঠছি। আর চিপের ফোন হতো, চিপের, তখন কোনো ফোন এরকম ছিল না। সে স্টেশনের ছবি তোলা ঠিক ধরেছি, মানে কারণ প্রথমবার ঘুরতে গেলে আমার মনে হচ্ছে এই ছবিটাও তুলে রাখা উচিত, এটাও তুলে রাখা উচিত, এটাও তুলে রাখা উচিত, সব ছবি তুলেছি। এমন কোনো স্টেশন ছিল নি, নন্দকুমার স্টেশন, সব স্টেশনের ছবি তুলে দিয়েছি। তারপরে সে একটা মাঝখানে যে স্টেশন আছে না, লবণ সত্যাগ্রহ বলে, লবণ সত্যাগ্রহ বয়ে পড়েছিল, ছবি তুলতে বলেছি, ছবি তুলেছি, কারণ এখানে একটা আন্দোলন হচ্ছিল। তো সেই রকম ছবিগুলো তুলেছি। ফাইনালি দীঘায় নেমেছি। এবার টিকিট তো কাটিনি, ডেঞ্জারাস বাচ্চা, তারা টিকিট কেটে বেরিয়েছে, আমারটা আমি ধরেছি। আমি তার মোটামুটি হাতে পায়ে করে অনেক রিকোয়েস্ট করে বেরিয়েছি। আপনারা যাবেন যখন টিকিট কাটবেন, বুঝতে পেরেছেন, 30 টাকা লাগে, তো এই ডেঞ্জারগিরি করবেন না। তো এরকম করে বেরিয়েছি, বেরোনোর পরে সবাই তার গাড়িয়ে করে পালিয়ে গেছে। এবার আমি তো 20 টাকা নিয়ে গেছি, তাতে তো আর ভ্যানে চড়া যাবে না, হেঁটে হেঁটে করে আমি যে হোটেলটা গিয়েছিলাম, সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল উমো। হোটেলটার নাম একটা কিছু ছিল, সেটা আপনাকে বলছি না, বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন কি পারছেন না? হোটেলে গিয়েছি। এবার হোটেলে গিয়ে ওই এখানে এরকম দাওয়া ছিল, দাওয়া এরকম দেখিনি, এরকম করে পড়ে গেছি কাঁচের উপর। এবার আমি তো জানি আমার ঘরে একটু জল পড়ে গেলে আমার মা, তার বাবা, আমার বাবা, সব বাবা ভুলে গিয়েছে, মানে জল পড়ে গেলে এরকম হয় আমার বাড়িতে। ও জল পড়েছে, ওটা পাড়া কি হয়েছে না, ও জল ফেলে দিয়েছিল হাত থেকে। তো আমি তো ভেবেছি দারোয়ানটা আমাকে ধুইবে আসে। তো দারোয়ান ধোয়েনি, দারোয়ান বরং ধোয়ার বদলে সে আমাকে খুলে বলছে, স্যার লাগেনি তো। স্যার কথাটা কানে খুব ভালো লাগলো। তো ওখানে সবাই বসলাম, সে এবার ব্যাগটা বয়ে দিচ্ছে, সেলফি কিছু তুললাম, ভেতরে গিয়ে তারপরে ওই ওয়াশ হয়ে ওই রুমে সব কিছু ছেড়ে এবার খেতে এসেছি। খাবারগুলো আমাকে দিচ্ছে, আমি খাবার খেয়েছি, আমি খাবারকে দিচ্ছি, খাবার আমাকে দিচ্ছে, বুঝতে পেরেছেন? কারণ ওটাই ছিল লোক দীঘা যাওয়া, যে এমন খাবো কেউ খেতে পারেনি। আর এমন হতভাগা ফ্যামিলিতে কোনোদিন বিয়ে বাড়িতেও কেউ ডাকেনি, শ্রাদ্ধ বাড়িতেও ডাকেনি, তাহলে খাবোটা কোথায়? তো এখানে যে খাবো, আর আপলাইন বলেছে ভাই আনলিমিটেড। তো প্রথমে ছিল কি, প্রথমে ব্রেকফাস্ট না, প্রথম দিন লাঞ্চ। তো স্যালাডগুলো দেখতে ভালো লেগেছিল, স্যালাড খেয়ে হাফ পেট হয়েছে, মানে বুঝিয়ে দেখুন যে স্যালাড প্রথমে খেয়েছি, ভাত ডাল আর 2 রকম সবজি, মানে আমার টার্গেট আছে যে
প্রত্যেকটা বেশি বেশি করে খাবো। সে মাংস আস্তে আস্তে এতটা সবজি হয়ে গেছে, 1 পিস মাংস চামচ দিয়ে ঢোকানো হয়েছে, আর হাফ মাছ চামচ দিয়ে ঢোকানো হয়েছে, মিষ্টি চাটনি পাঁপড় আইসক্রিম পর্যন্ত যায়নি। বুঝে দেখুন কি লসটা হয়েছে, হ্যাঁ কি না? একবারই খাওয়ার অপশন ছিল, লস চিকেন ফিশ, বাকিগুলো মিস চলে গেছে। কারণ বোঝা উচিত ছিল ভাই ওর পেট হচ্ছে কি বলে কুম্ভকর্ণ নয়, এর পেট হচ্ছে থালার মতো পেট, তো কম কম করে দেওয়া উচিত ছিল। একটা খাওয়া মিস। তারপরে বিকেল বেলায় হচ্ছে কি বলে ডান্স ফান্স হচ্ছে। এবার মোটামুটি প্রত্যেকবারই ডিজেতে আমি সবাইকে বলে আমি নাচবো না, কিন্তু গান চললেই আমার শরীর এমনিতেই নিচে উঠে যাচ্ছে, মানে এমন নাচতে ভালোবাসি আর কি। কারণ পাড়ায় যখন ডিজে ভিজে লাগাতো সবাইকে আমি নাচতে ডেকে নিয়ে আসতাম, আমি আগে নাচতাম তারা সবাই নাচতো, নাচতে বিরাট লাগে। আপনারা যাবেন দীঘা, ফেলে দেবো নেচে আপনাদের। তো নাচবো না, ফাইনালি নাচতে লেগে গিয়েছি। যেটা লোক নেশা করে পারবে না সেটা আমি বিনা নেশাতে পারবো। তো সেই রকম নাচছি, মদ খাচ্ছি নাকি। তো এবার এমন নেচেছি, রাতে খাওয়া দিয়েছি, পেটে খিল লেগে গেছে। খিল বোঝেন? আরে হয় না, প্রচুর পরিশ্রম করে গলায় গরম হয়ে যায়, পেটে কোনো খাবার যায়নি, হ্যাঁ কি না? আমাকে আমার পা ধরে হাত ধরে রূপ পর্যন্ত লেগেছে। তাদেরকে সারাকে বলছি তোরা মিনিমাম আমার ধরে রাতে নিয়ে আসলে রাতে 2-3টায় খেলবো, তারা আকাশ গুলা কি এখন সাড়ের মতো ঘুমারে নাগড়া করে। আমি উঠে খিদে পেয়েছে, দেখছি খাবার নাই, দুবার মিস, পুরা দীঘাটাই আমার বেকার। তারপরে সকালবেলা খুব ডেঞ্জার ভাবে খেয়েছি। সকালবেলা দেখছি সেই ব্রেকফাস্টে কি দিয়েছে, যেখানে প্রত্যেকদিন সকালে আমার বাড়ির মুড়ি আর নারকেলের টর্চা। মুড়ি নারকেল খেয়েছেন? মুড়ি নারকেলের টর্চা, নলে মুড়ি বাতাসার টর্চা, নলে পান্তা ভাত বেগুন পোড়ার টর্চা আমার বাড়িতে। সেখান থেকে কি দেখছি হচ্ছে গরম গরম পুরো লুচি, কাশ্মীরি আলুর দম, সেদিকে সাউথ ইন্ডিয়ার কাউন্টার আলাদা, ধোসা ইডলি সাম্বার, সেদিকে হচ্ছে ওয়েস্টার্নের কাউন্টার আলাদা, ওই কি বলে ব্রাউন ব্রেড টেড কি একটা আছে না, আরে ওই দীপিকা পাড়ুকোন খায়, জানেন তো, ব্রাউন ব্রেড, বাটার, পিনাট, জ্যাম, এইসব হচ্ছে আছে। কোথায় আমার পান্তা ভাতের বাচ্চা, না সাউথ ইন্ডিয়ান খেতে পেরেছি, না হচ্ছে ওপাশে ওয়েস্টার্ন খেতে পেরেছি। মনে হতো আলুর দমে যদি কেউ একটু মুড়ি দিত ভালোই হতো। বুঝতে পেরেছেন? তো ফাইনালি এখন গিয়ে খাওয়া দাওয়া শিখেছি, বাট তখন ভাই এরকম খাওয়া শিখতাম না। কি ওটস খায় এলো, কি ওটস, কি চকোজ খাচ্ছে, আর কি এটা কর্নফ্লেক্স না কি এটা হয় না, কি এটা কর্নফ্লাওয়ার না কি কর্নফ্লেক্স, কি এটা কি রে বড় লোকের ঝি সব বলো। কর্নফ্লেক্স তো কর্নফ্লেক্স কর, কি দুধ দিয়ে কর্নফ্লেক্স কি সব হলুদ হলুদ খা রে। আরে ওসব ভাই আমার হবে না, মুড়ি আলুদম হবে কি বলে, সব মুড়ি মুড়ি হবে না, লুচি দিয়েই খেতে হবে। তো প্রথমবার দীঘাতে এত ফাটাফাটি ভাবে মেরেছি, আনন্দ প্রচুর হয়েছে না খেয়ে। পরের বারে যখন গিয়েছি প্রচুর খেয়েছি। তো আপনাদেরকে আগে থেকে সতর্ক বার্তা, পয়েন্ট টু বি নোটেড, কম কম করে খাবেন, পুরোটা খাবেন এবং ফাটিয়ে মজা করবেন। বুঝতে পেরেছেন? তো আজকে থেকে যাদের সিরিয়াস হওয়ার হয়ে পড়ুন, কারণ মার্কেটে সবাই এআই শিখবে, সবাই আইটি স্মার্ট শিখবে।